আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ঢাকা বোর্ড 2024 সালে আপনাদের যে সৃজনশীল প্রশ্ন এসেছে অংশীদারি ব্যবসায় থেকে সে প্রশ্নটি নিয়ে। সাধারণত আমাদের ঢাকা বোর্ড 2024-এ এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রথমটি বুঝিয়ে দেব। এটি বুঝলে আশা করি আপনারা এর আলোকে কোনো প্রশ্ন আসলে কি করতে পারবেন, খুব সহজে সমাধান করতে পারবেন। দেখেন, ঢাকা বোর্ড 2024-এর প্রথম যে সৃজনশীল প্রশ্ন অংশীদারি ব্যবসার হিসাব থেকে এসেছে সেটি এখন আমি আপনাদের সামনে পড়ব। প্রশ্নটি সবাই সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব। এখানে আমাদেরকে বলা হচ্ছে এ ও বি একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে 80,000 টাকা ও 60,000 টাকা। তারা কারবারের লাভ ক্ষতি মূলধন অনুপাতে বন্টন করে নেয়। বলছে ব্যবসায় পরিচালনার জন্য বি প্রত্যেক মাসে 2,500 টাকা করে পাবে। এখানে প্রতি মাসের কথা বলা হয়েছে। এরপরে বলছে এ ও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে নগদ 1,000 টাকা ও 800 টাকা উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও এ 2,000 টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। বলছে মূলধন ও নগদ উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। এরপরে বলছে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে, অর্থাৎ এগুলো এখনো সাধন করা অর্থাৎ সমাধান করা হয়নি, পূর্বে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে কারবারের নিট মুনাফা দাঁড়ায় 65,100 টাকা। ক নম্বরে বলা হয়েছে যে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। খ নম্বরে বলছে অংশীদারদের লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করো। গ নম্বরে বলছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। এই ছিল প্রশ্নের ধরন। এখন আমি আপনাদেরকে ক খ গ কি করব তিনটি সমাধান করে দিব। তা আমাদেরকে এখানে বলা হচ্ছে প্রথমত যে উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। তো অবশ্যই আমরা এখানে ঘরটি করে নিব, বিবরণ টাকা টাকা এভাবে ঘরটি করে নিব। এখন আসেন, এখানে আমাদেরকে যেহেতু অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করতে বলছে, আমাদের দুইজন অংশীদার আছে, একজন অংশীদার হচ্ছে এ। এখন আমরা এটা বের করব। তো প্রশ্ন হচ্ছে, দেখেন প্রশ্নের মধ্যে তারা কি বলছে। প্রশ্নের মধ্যে তারা বলছে এ ও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে নগদ 1,000 টাকা ও 800 টাকা উত্তোলন করেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আপনাদেরকে বিষয় বুঝতে হবে। আমরা জানি উত্তোলন সাধারণত 3 সময় করা হয়। একটি হচ্ছে মাসের শুরুতে, আরেকটি হচ্ছে মাসের মাঝামাঝি সময়, আরেকটি হচ্ছে মাসের শেষে। কিন্তু এই অংশীদাররা প্রথমে যেহেতু প্রথম তারিখ অর্থাৎ মাসের শুরুতে উত্তোলন করছে, তাহলে তাদের উত্তোলন উপরে কত পার্সেন্ট অর্থাৎ কত মাসের সুদ ধার্য করতে হবে সেই বিষয়টি আপনাদেরকে জানতে হবে। ভালো করে মনে রাখেন, যদি মাসের প্রথমে তারা উত্তোলন করে তাহলে তাদের উপর 6.5% হারে কি করতে হবে, অর্থাৎ 6.5, অর্থাৎ যাকে বলা হয় 6.5 মাসের সুদ আপনাকে ধার্য করতে হবে। তো দেখেন, আমাদের যেহেতু এখানে এ ও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে নগদ 1,000 টাকা ও 800 টাকা উত্তোলন করে, এখানে 1,000 টাকা উত্তোলন করে আমাদের এ, এটার সাথে আমরা গুণ করব। তারা প্রশ্নের শেষে উপরের দিকে বলছে মূলধন ও নগদ উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। তো আমরা এটির উপরে 10% হারে কি করব, সুদ ধার্য করব। করার পরে আমাদের যে ফলাফল আসবে সেটির উপর আমরা এখানে 6.5 দ্বারা গুণ করব, অর্থাৎ 6.5 মাসের সুদ ধার্য করব। কারণ হচ্ছে তারা দুইজনে এখানে প্রথম তারিখের কি করে, নগদে উত্তোলন করে। তাহলে আমরা 6 দিয়ে কি করব, এখানে 6.5 দ্বারা গুণ করে ফেলবো। আমি আশা করি আপনাদেরকে এতটুকু পর্যন্ত বোঝাতে পেরেছি। ভালো করে মনে রাখেন, যদি প্রথমে করা হয় তাহলে আপনারা এখানে কি করবেন, 6.5 দিয়ে গুণ করে ফেলবেন। এরপরে আসেন বি, টাকাটা একটু পরে বসাইতেছি আমরা। বি 800 টাকা উত্তোলন করে, তারাই বলছে যে উত্তোলন উপর 10% সুদ ধার্য করতে হবে। তো 10% করবেন। করার পরে যেহেতু সেও প্রথম তারিখে উত্তোলন করে, সেজন্য তার উপর আমরা 6.5 দ্বারা কি করব, গুণ করে ফেলবো, অর্থাৎ 6.5 মাসের সুদ ধার্য করব। এখন আসেন, এখানে কিন্তু একটা জিনিস দেওয়া আছে, বলা হচ্ছে নগদ উত্তোলন ছাড়াও এ 2,000 টাকার পণ্য উত্তোলন করে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পণ্য উত্তোলন উপর কখনোই সুদ ধার্য করা হয় না, সেজন্য আমাদের এখানে কোনো ওই পণ্য উত্তোলন উপর সুদ ধরতে হবে না। তো আমরা এখন এখানে কি করব, দেখেন 1,000 টাকার উপরে 10% করলে আসবে 100 টাকা, তার সাথে গুণ করব 6.5 দ্বারা, তাহলে আমাদের এখানে হবে 650 টাকা। এরপরে হচ্ছে 8% করলে আমাদের হবে 80 টাকা, অর্থাৎ 800 টাকার উপরে 10% করলে হবে 80 টাকা, তার সাথে গুণ করব 6.5 দ্বারা, তাহলে আমাদের এখানে হবে 520 টাকা। তো দুইটিকে যখন যোগ করবেন আপনি তখন কত পাবেন, দেখেন তখন পাবেন আপনি 1,000
170 টাকা। এটি হচ্ছে আপনাদের উত্তোলনের সুদের পরিমাণ। আশা করি আমি আপনাদেরকে ক নাম্বারটি বুঝাতে পেরেছি। এখন আমরা খ নাম্বারটি সমাধান করব। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে খ নাম্বার আমাদেরকে বলছে অংশীদারদের লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করো। তো আমাদেরকে লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করতে হলে অবশ্যই তার বেসিকটা আগে জানতে হবে। আমাদের প্লেলিস্টে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা এটাই দেখে নেবেন। তো আমরা এখানে অবশ্যই কি করব, আগে আমরা দুজন অংশীদার লিখে নিব। এ ও বি এর লাভ লোকসান আবন্টন হিসাব, এখানে আপনারা তারিখ লিখে নেবেন 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, কথাটা আপনারা এখানে লিখে নেবেন। এরপরে লাভ লোকসান আবন্টন হিসাবের ঘরটি আপনাদেরকে জানতে হবে। এখানে দুইটি পক্ষ থাকবে, একটি হচ্ছে ডেবিট আর একটি হচ্ছে ক্রেডিট। সেজন্য আমরা ডেবিট দিকে ঘর করব বিবরণ টাকা, আর ক্রেডিট দিকে ঘর করে নিব বিবরণ টাকা। এভাবে আমরা দুইটি ঘর করে নেব। নেওয়ার পরে এখন প্রশ্ন হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট দিকে কি আসবে এবং ক্রেডিট দিকে কি যাবে। ভালো করে মনে রাখেন, ডেবিট দিকে আসবে যত প্রকার ব্যয় থাকবে সকল প্রকার ব্যয় ডেবিট দিকে যাবে, আর যত প্রকার আয় থাকবে সকল প্রকার আয় যাবে কোন দিকে, ক্রেডিট দিকে। অর্থাৎ অংশীদারদের যে আয় থাকবে, যেভাবে তারা আয় করে ওই আয়গুলোকে আপনি অবশ্যই ক্রেডিট পাশে নিয়ে যাবেন, আর যত প্রকার ব্যয় থাকবে ওই ব্যয়গুলোকে আপনি কি করবেন, ডেবিট পাশে নিয়ে আসলে আপনার লাভ লোকসান আবন্টন হিসাবটি কি হবে, হয়ে যাবে। তো আমরা এখানে প্রথমত লাভ লোকসান আবন্টন হিসাবের অঙ্কটি, অনেকেরই প্রশ্ন হচ্ছে যে কোন দিক থেকে শুরু করব। ভালো করে মনে রাখেন, আপনি শুরু করবেন ক্রেডিট পাশ থেকে। প্রশ্ন হচ্ছে কি নিয়ে শুরু করব, আপনাদের এই প্রশ্নের ভিতরে একটা আয় দেওয়া থাকে। ভালো করে মনে রাখেন, এমন একটি প্রশ্ন দেওয়া থাকবে সেখানে অবশ্যই নিট লাভ অথবা নিট মুনাফা দেওয়া থাকবে। তো আমাদের এই অঙ্কের ক্ষেত্রেও তারা বলছে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে কারবারের নিট মুনাফা দাঁড়ায় 65,100 টাকা। ওই 65,100 টাকার নিট মুনাফা আপনার ক্রেডিট পাশে চলে যাবে, সেই দিক থেকে আপনাকে অঙ্কটি শুরু করতে হবে। তো আমরা এখানে লিখে নিব আগে, সেটা হচ্ছে লাভ লোকসান হিসাব। এটি আমরা কি করব, এখানে লিখে নিব। এই লাভ লোকসান হিসাব লেখার পরে আমাদেরকে আনতে হবে এখানে কি, লাভ লোকসান হিসাব লেখার পরে আমাদেরকে আনতে হবে এখানে নিট মুনাফা। নিট মুনাফা এটি প্রতিষ্ঠানের জন্য অবশ্যই কি হবে, এটি ক্রেডিট পাশে চলে যাবে আয়ের দিকে। তো আমাদের এখানে ছিল 65,100 টাকা, এটি আমরা এখানে কি করব, লিখে নেব। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা এখানে লিখবেন অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। এই অংশীদারদের মূলধন হিসাব কথাটা লিখে একটি হেডিং করে নেবেন আপনি ক্রেডিট পাশে, সেম কথাটা লিখবেন আপনি ডেবিট পাশে। অংশীদারদের মূলধন হিসাব ডেবিট এবং ক্রেডিট পাশে আপনি কি করবেন, এখানে ঘর করে নেবেন, দাগ দিয়ে নেব। এখন আসেন, আপনারা অনেকে যে প্রশ্নটি করেন মাঝে মধ্যে যে অংশীদারদের মূলধন হিসাব আমরা এখানে কেন লিখবো, মাঝে মধ্যে চলতি হিসাব আমরা দেখি। ভালো করে মনে রাখেন, গ নাম্বার আপনাকে যে বিষয়টি বলবে আপনি সে কথাটি এখানে লিখবেন। আজকের অঙ্কের গ নাম্বারে বলছে মূলধন হিসাব প্রস্তুত করতে, সেজন্য আমরা এখানে অবশ্যই মূলধন হিসাব কথাটা লিখে নিব। এবার আমাদেরকে জানতে হবে ডেবিট পাশে যে ব্যয়গুলো আসে সেই ব্যয়গুলো কি কি। দেখেন, একজন অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে মূলধন দেয়, ওই মূলধনের উপর ওই অংশীদারকে সুদ দিতে হয়, যা প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। সেজন্য আমাদেরকে এখানে মূলধনের সুদ ডেবিট পাশে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে লিখে নিব মূলধনের সুদ। মূলধনের সুদ এই কথাটা আমরা এখানে কি করব, লিখে নিব। তো আমাদের যেহেতু এখানে দুইজন অংশীদার আছে, তাদের দুইজন অংশীদারে আমাদেরকে মূলধনের সুদটা বের করতে হবে। তো এখানে গণনা কার্য আপনাদেরকে খেয়াল করতে হবে। তো আমরা এখন গণনা কার্যের কাজটা করব। গণনা কার্য, তো গণনা কার্যটা আপনাকে ভালো করে বুঝতে হবে। তো আমরা এখানে যেহেতু মূলধনের সুদটা বের করব, সেজন্য আমরা এখানে লিখব মূলধনের সুদ। তো দেখেন, এখানে আমাদের এ কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন দেয়। তো ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ কত দেয়, এ কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানে 80,000 টাকার মূলধন দেয়। তো আমরা এখানে 80,000 টাকা লিখে ফেলবো। তো এটি লেখার পরে দেখেন, তারা কিন্তু প্রশ্ন বলছে যে মূলধন ও নগদ উত্তোলন উপরে 10% হারে সুদ ধার্য করতে হবে। তো আমরা এখানে 10% করে নেব। এখন 10% করার পরে দেখবেন আমাদের আসবে এখানে 8,000 টাকা। এই 8,000 টাকা হচ্ছে আমাদের এর মূলধন। কার মূলধন, এর।
এরপর আমাদেরকে বের করতে হবে বিয়ের। দেখেন এখানে আমাদেরকে বিয়ের বের করতে হবে। তো এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে এখানে কেন আমি ৮,০০০ টাকা ধরবো, কিন্তু যেহেতু জানুয়ারিতে তারা যেহেতু মূলধন দিয়েছিল সেজন্য ১ বছরের ধরবেন। আর যদি জানুয়ারি না দিয়ে তারা যদি জুন দিত তাহলে সেই হিসাবে মাসকে কাউন্ট করে এটি ধরতে হবে। তারপর আমাদের দেখেন দেওয়া আছে ৬০,০০০ টাকা, এটির উপর 10% করব বিয়ের, তাহলে আমাদের এখানে আসবে ৬,০০০ টাকা। এটি হচ্ছে তার মূলধনের সুদের পরিমাণ। তো আমরা এখানে কি করব, ৬,০০০ টাকা বসাবো। দুইটিকে যখন আপনি যোগ করবেন তখন আসবে আপনার এখানে ১৪,০০০ টাকা। তাই হচ্ছে তাদের মূলধনের সুদের পরিমাণ। এটি ছিল তাদের ব্যয়। এখন আসেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানে যদি কোনো অংশীদার বেতন পায় তাহলে বেতনও কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় হয়ে যায়, অর্থাৎ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। ঠিক আজকের অঙ্কে আছে দেখেন, ব্যবসায় পরিচালনার জন্য বি প্রত্যেক মাসে ২,৫০০ টাকা করে বেতন পাবে। এই যে বি বেতন পাবে তাও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যয় হবে, তা আমাদের ডেবিট দিকে চলে আসবে। তা আমরা এখানে লিখে নিব, এখানে যে কথাটা সেটা হচ্ছে বি এর মূলধন হিসাব। বি এর মূলধন হিসাব। অনেকেরই একটা প্রশ্ন হচ্ছে যে আপনি এখানে কেন অংশীদারদের মূলধন হিসাব লিখলেন না? কারণ হচ্ছে এখানে শুধুমাত্র বিএ মূলধনের বেতনটা পাবে, সেজন্য আমরা শুধু বিয়েরটা লিখব। যদি এখানে দুইজন হতো তাহলে লিখতাম অংশীদারদের মূলধন হিসাব, একজন হলে একজনের নাম দিয়ে লিখবেন মূলধন হিসাব। তো দেখেন আমাদের এখানে বি বেতন পাবে, সেজন্য আমরা এখানে লিখে নিব বেতন। তো সে পাবে প্রত্যেক মাসে কত করে, ২,৫০০ টাকা করে। তাহলে 12 মাসে কত আসে দেখেন, আমরা এখন এটিকে গুণ করব। তাহলে ২,৫০০ টাকা অঙ্ক করি ১ বছরের জন্য, সেজন্য আমাদের এখানে আসবে ৩০,০০০ টাকা ১২ দ্বারা গুণ করলে। তো দেখেন এরপরে আমাদের কোনো ব্যয় আছে কিনা, আমাদের কিন্তু আর এই অঙ্কে কোনো ব্যয় নেই। যদি ঋণ থাকতো তাহলে ঋণের শুধু প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, তাহলে আমরা এটিকে ডেবিট পাশে নিয়ে আসতাম। কমিশন চলে আসবে ডেবিট পাশে। যেহেতু এগুলো কিছুই নেই, এখন আমাদেরকে ক্রেডিট পাশে যেতে হবে। ক্রেডিট পাশে কি আসবে দেখেন, মূলধনের সুদ যদি প্রতিষ্ঠানের জন্য ব্যয় হয় তাহলে উত্তোলনের উপর যে সুদ তা প্রতিষ্ঠানের জন্য আয় হয়ে যাবে। তো আমরা এখানে লিখে নিব উত্তোলনের সুদ, কারণ যত প্রকার আয় আছে সকল প্রকার আয়কে আমরা ক্রেডিট পাশে নিয়ে আসব। তো আমরা লিখব উত্তোলনের সুদ। এটি লেখার পরে দেখেন আমাদের এ উত্তোলন করে, বি উত্তোলন করে। এ কত টাকা উত্তোলন করে কিন্তু আমরা দেখিয়ে দিছি ক নাম্বার আপনাদেরকে। এ কত টাকা উত্তোলন করেছিল ক নাম্বারে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ৬৫০ টাকা, আর বি উত্তোলন করে আমাদের ৫২০ টাকা। তো দুইটিকে যখন আমরা যোগ করি তখন পাবে ১১৭০ টাকা। এটি ছিল তাদের উত্তোলনের সুদের পরিমাণ। এখন আসেন, যদি কোনো অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করে তাহলে ওই পণ্য উত্তোলনও কিন্তু আমাদের লাভ লোকসান আবন্টন হিসেবে চলে আসবে। আর পণ্য উত্তোলন যদি হিসাবভুক্ত করা হয় তাহলে কিন্তু আসবে না। এখানে আমাদের পণ্য উত্তোলনের সম্পর্কে কি বলছে, বলছে নগদ উত্তোলন ছাড়াও এ ২,০০০ টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। তার মানে এটিকে এখন আমাদেরকে হিসাবভুক্ত করতে হবে। তো আমরা এখানে লিখে নিব এর মূলধন হিসাব। এর কি লিখব, মূলধন হিসাব কথাটা আমরা এখানে লিখে নিব। তো এটি লেখার পরে আমরা এখানে লিখে নিব পণ্য উত্তোলন। কি উত্তোলন করে সে, পণ্য উত্তোলন করে। কত টাকার পণ্য উত্তোলন করছে সে, এখানে ২,০০০ টাকার পণ্য উত্তোলন করে, এটি আমরা এখানে লিখে নিব। তো দেখেন আমাদের আর কোনো আয় নেই, এখন আমাদেরকে কাজ করতে হবে ডেবিট এবং ক্রেডিট পাশ। সেজন্য আপনাদেরকে এখানে যে কাজ করতে হবে, যে দিকের টাকা বেশি সেই দিকের ফলাফলটা আগে নামিয়ে নেবেন। তো আমাদের অবশ্যই ক্রেডিট পাশের টাকা বেশি হবে। আমরা এখানে ক্রেডিট পাশে সবগুলো যোগ করব। ৬৫,১০০ যোগ করব আমরা এখানে ১১৭০ টাকা, যোগ করব ২,০০০ টাকা, তাহলে আপনাদের এখানে আসবে ৬৮,২৭০ টাকা। ৬৮,২৭০ টাকা। এই টাকাটাকে আমরা এখানে ক্লোজ করে ফেলবো। এই টাকাটাকে সেম আমরা ডেবিট পাশে নিয়ে আসবো, ৬৮,২৭০ টাকা। এখানে নিয়ে আসার পর আমরা এটিকে ক্লোজ করে ফেলবো। এরপর আমরা এখানে যে কাজটি করব, এই যে আমাদের টোটাল আয় আছে এই আয়গুলো থেকে আমরা ব্যয়গুলো বিয়োগ করে ফেলবো। তো দেখেন আমাদের ব্যয় আছে ১৪,০০০, এরপরে আছে ৩০,০০০ টাকা। তো আমাদের এখানে আসবে ২৪,২৭০ টাকা। এইটাই হচ্ছে আমাদের জন্য মোট মুনাফা, অর্থাৎ অংশীদারদের মুনাফার অংশ। এখন এই যে মুনাফাটা আসছে এই মুনাফাটা যেহেতু তারা দুইজন অংশীদার ছিল তাদের দুজনের ভিতরে বন্টন করে দিতে হবে। সেজন্য আমরা এখানে একটা হেডিং করব
অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, এই কথাটা আমরা কি করব, এখানে লিখে নিয়ে একটা হেডিং করে নেব। করার পরে আমরা এখানে মুনাফার অংশটুকু বন্টন করব, সেজন্য আমরা এখানে লিখব মুনাফার অংশ। তো মুনাফার অংশটুকু আমাদেরকে অবশ্যই বন্টন করে ফেলতে হবে। তো এইটির কাজ কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, এটি করতে আপনারা অনেকে সমস্যায় পড়েন। তো দেখেন আমরা এখানে গণনা কার্যে নিচে যে কাজটি করব সেটা হচ্ছে মুনাফার অংশ বন্টন, কথাটা লিখে নিব, মুনাফার অংশ বন্টন, এটি আমরা এখানে কি করব, লিখে নিব। এখন প্রশ্ন হচ্ছে মুনাফাটা আপনি কিভাবে বন্টন করবেন। তারা বলছে যে তারা দুইজনে কিন্তু মূলধন অনুপাতে মুনাফা বন্টন করে। তো দেখেন তাদের মূলধন ছিল, এ ছিল কত, ৮০,০০০ টাকা, বি ছিল ৬০,০০০ টাকা। এই কাজটা একটু ভালো করে বুঝতে হবে। তো এখানে আপনারা সাধারণত কি করবেন জানেন, যখনই মূলধন অনুপাতে বলবে তখন আপনাকে অনুপাতটা বের করে নিতে হবে। তো দেখেন এখানে 4টা শূন্য আছে, এখানে 4টা শূন্য আছে, তাহলে আমাদের এখানে আসবে 8:6। তো এখন আপনারা এটিকে আরো ছোট করতে পারেন, অর্থাৎ অনুপাতে কনভার্ট করতে পারেন। কিভাবে দেখেন, আমাদের এখানে আসবে 4 দুগুণে 8, 3 দুগুণে 6। দেখেন আপনি যদি লসাগু করেন তাহলে আপনাদের অনুপাতে এটি দাঁড়াবে। তো আমরা এখন মুনাফার অংশ বের করব এর। তো আমাদের দেওয়া আছে 24,270 টাকা। এটিকে আমরা গুণ করব কত দ্বারা, ভাগ করব কত দ্বারা। দেখেন যখনই মুনাফার অংশ বের করতে যাবেন তখন তাদের দুইজনের অনুপাতের যোগফল দ্বারা আপনি এখানে ভাগ করে ফেলবেন। অনুপাতের যোগফল আসবে এখানে 7। এরপরে প্রথমে যে 4 দেওয়া আছে এটি হচ্ছে আমাদের এ, সেজন্য আমরা এখানে কি করব, 4 দ্বারা গুণ করে ফেললেই এটা পেয়ে যাব। তো 24,270 টাকা গুণ 4 ভাগ 7, তাহলে আমাদের এখানে আসবে 13,800 কত টাকা, 69 টাকা। দশমিকের পরে 5 আছে। এরপর আমরা সেম বি এরটা বের করব। তো 24,270 টাকা গুণ করব আমরা 3 দ্বারা, কারণ আমাদের বি আছে পরে 3, আর অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, 24,270 টাকা গুণ 3 ভাগ 7, তাহলে আমাদের এখানে আসবে 10,401 টাকা। এটি আমরা এখানে লিখে ফেলবো। তাহলে এটি হচ্ছে আমাদের সাধারণত মুনাফার অংশ। তাহলে আমরা এখানে এ এবং বি দুইটির ঘরে কি করবো, এটি লিখে ফেলবো। তো 13,869 টাকা এবং বির হচ্ছে 10,401 টাকা। তো দুইটিকে যোগ করলে দেখবেন আপনাদের 24,270 টাকা আসবে। এটি হচ্ছে সাধারণত মুনাফা বন্টনের অংশ। তো এই ছিল লাভ লোকসান আবন্টন হিসেব কিভাবে প্রস্তুত করতে হয়, খ নম্বরটি। এখন আমি আপনাদেরকে গ নম্বরটি বুঝিয়ে দিব। দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, গ নম্বরে বলছে মূলধন হিসাব তৈরি করতে। যখনই মূলধন হিসাব তৈরি করতে যাবেন তখন লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট দিকের যে জিনিসগুলো থাকবে সেগুলো মূলধন হিসাবের ক্রেডিট পাশে চলে যাবে, এবং ক্রেডিট পাশে যেগুলো থাকবে সেগুলো মূলধন হিসাব প্রস্তুত করার সময় ডেবিট পাশে চলে আসবে। এই বিষয়টি মাথায় রাখেন। তো এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে গ নাম্বার বলছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তো এটি আপনাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, কারণ এর প্রশ্ন অনেক দেওয়া আছে আরো। তো আমরা এখানে অবশ্যই ঘ নাম্বারটি এটি লিখে নিব, অংশীদারদের মূলধন হিসাব। এখানে অংশীদারদের মূলধন হিসাব যখনই করতে যাবেন তখনই দুইটি পক্ষ থাকবে, এক পক্ষ হচ্ছে ডেবিট পক্ষ, আরেকটি হচ্ছে ক্রেডিট পক্ষ। তো ডেবিট দিকে আমরা যে গড়টি করব সেম গড় আমাদের ক্রেডিট পাশে হয়ে যাবে। এখানে লিখবো তারিখ বিবরণ, তারপর হচ্ছে এ টাকা বি টাকা, অর্থাৎ অংশীদারদের নাম দিয়েও এই প্রশ্নটি হতে পারে। তারিখ বিবরণ এ টাকা বি টাকা, এভাবে আমরা গড় করে নেব। ডেবিট ক্রেডিট গড় দুইটি কি হবে, সমান হবে। এখন আসেন, যখনই অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে যাবেন তখন অবশ্যই আপনাকে অংশীদারদের মূলধনের যে টাকা আছে তা নিয়ে অঙ্কটি শুরু করতে হবে। এই অঙ্কে আমাদের এ ও বি অংশীদার কারবারে দুইজন অংশীদার 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসেবে উদ্বৃত্ত ছিল যথাক্রমে 80,000 টাকা ও 60,000 টাকা। এই যে উদ্বৃত্ত নিয়ে তারা কি করছে, ব্যবসাটি শুরু করছে, সেজন্য আমাদের এখানে মূলধন হিসাব অর্থাৎ ক্রেডিট পাশে চলে আসতে হবে। 2023 সাল লিখে নিব, জানুয়ারির 1 তারিখে কথাটা এখানে লিখে নিব। এরপর আমরা এখানে লিখে নিব ব্যালেন্স বি অবলিক ডি। এখানে ব্যালেন্স বিডি বলতে বোঝানো হচ্ছে এটি উদ্বৃত্তকে বোঝায়, কারণ পূর্ববর্তী বছরে কোনো কিছু যদি বর্তমান বছরে আসে তা আমাদের জন্য ব্যালেন্স বিডি হয়ে যায়। তো আমাদের এ ছিল কত, 80,000 টাকা মূলধন, এবং বি এর ছিল আমাদের 60,000 টাকা মূলধন। এটি আমরা এখানে কি করব, লিখে নিব। এখন আসেন,
যদি কোনো অংশীদারি মূলধন যদি আমাদের ক্রেডিট পাশে যায়, তাহলে অংশীদাররা যদি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে, সেই উত্তোলন কিন্তু ডেবিট পাশে চলে আসবে। তো আমরা এখানে লিখে নিব 2023। এখন আসেন 2023 সালে তারা বলছে এ ও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে নগদ 1000 টাকা ও 8000 টাকা করে কি করে উত্তোলন করে। তাহলে আমরা এখানে লিখে নিব ডিসেম্বর 31 তারিখ। ভালো করে মনে রাখেন তারিখটি। যখনই উত্তোলন করবে তখন আপনারা এখানে ডিসেম্বর 31 তারিখ লিখে নেবেন। এখানে লিখবেন উত্তোলন। তো উত্তোলন হিসেবে আমরা এখানে লেখার পরে কত টাকা ছিল দেখেন, খুব ভালো করে বুঝতে হবে। এই যে মূলধন হিসেবে আপনি প্রস্তুত করতেছেন, এটি সাধারণত 1 বছরের জন্য আপনি করতেছেন। তাহলে আমাদের এও কিন্তু উত্তোলন করে, বিও কিন্তু উত্তোলন করে। এ করে 1000 টাকা এবং বি করে 800 টাকা। তাহলে আপনাকে এখানে কি কাজ করতে হবে, এর উত্তোলনের টোটাল টাকা হবে 1000 কে আপনি 12 দ্বারা গুণ করে ফেলবেন, তাহলে দেখবেন আসবে 12,000 টাকা। এবং বি এর যে টাকা পাবে সেটি 800 কে আমরা গুণ করব 12 দ্বারা, তাহলে আমাদের এখানে অর্থাৎ 12 মাস, তাহলে আমাদের এখানে আসবে কত 9,600 টাকা। তাহলে আমরা এখানে 12,000 টাকা লিখে ফেলবো, আর এখানে লিখে ফেলবো 9,600 টাকা। এটি ছিল তাদের দুজনের উত্তোলনের টাকার পরিমাণ। এই দুইটি আপনাকে অবশ্যই আগে লিখে নিতে হবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে লিখবেন লাভ লোকসান আবন্টন হিসাব। এই কথাটা আপনি এখানে কি করবেন, লিখে নেবেন লাভ লোকসান আবন্টন হিসাব। কারণ এখন আমাদেরকে লাভ লোকসান আবন্টন হিসাবের আইটেমগুলো এখানে নিয়ে আসতে হবে। এটি লেখার পরে সেম আমরা এখানে কি করব, ডেবিট পাশও লিখে নিব লাভ লোকসান আবন্টন হিসাব। এটি আমরা কি করব, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ উভয় দিকে লিখে নিব। লেখার পরে এখন আসেন আপনাকে এখানে যে বিষয়টি মনে করতে হবে, আমরা যে লাভ লোকসান আবন্টন হিসাব করছি সেখানে যে ডেবিট পাশের আইটেমগুলো ছিল সেগুলোকে আমরা এখন ক্রেডিট পাশে নিয়ে যাব, আবার ক্রেডিট পাশের যেগুলো ছিল এগুলোকে আমরা ডেবিট পাশে নিয়ে আসব। তো দেখেন আমাদের ডেবিট পাশে কি ছিল, ডেবিট পাশে ছিল আমাদের মূলধনের সুদ, আরেকটি ছিল কি বেতন ছিল, অর্থাৎ বি যে বেতন পাবে তার বেতনের টাকা ছিল, আরেকটি ছিল মুনাফার অংশ। তো আমরা সবগুলোকে এখন কি করব, ক্রেডিট পাশে নিয়ে আসব। তো লিখবো আমরা এখানে মূলধনের সুদ, এটা আমরা এখানে কি করব, ক্রেডিট পাশে নিয়ে আসব। তো মূলধনের সুদের পরিমাণ আমাদের কত ছিল, আমাদের এর মূলধন ছিল 8,000 টাকা, বি এর মূলধন ছিল আমাদের 6,000 টাকা, এটি আমরা এখানে নিয়ে আসব। তারপরে দেখেন আমাদের ডেবিট পাশে আবার কি ছিল, বেতন ছিল, বেতন, এটি আমরা এখানে লিখে ফেলবো। আমাদের লাভ লোকসান আবন্টন হিসেবে বি এর মূলধন হিসাব লিখে আমরা বেতন লিখেছিলাম 30,000 টাকা, 30,000 টাকা আমরা এখানে কি করব, লিখে নিব। এটি লেখার পরে আমাদেরকে দেখতে হবে কি ছিল, আর মুনাফার অংশটুকু ছিল। তো আমরা এখানে লিখে নিব মুনাফার অংশ, এটি লিখে নিব। তো মুনাফার অংশের ক্ষেত্রে আমাদের এই কত পেয়েছিল, 13,000, আমরা কত পেয়েছিলাম 13,869 টাকা, 13,869 টাকা, এবং বিয়ের ছিল 10,401 টাকা, 10,401 টাকা, এটি আমরা এখানে লিখে নিব। আমাদের আর ডেবিট দিকে কিছু ছিল না লাভ লোকসান আবন্টন হিসেবে। এখন ক্রেডিট পাশে কি ছিল, ছিল উত্তোলনের সুদ, এটিকে নিয়ে আসবো আমরা এখানে ডেবিট পাশে। তাহলে আমরা এখানে লিখে নিব উত্তোলনের সুদ, উত্তোলনের সুদের পরিমাণ কিন্তু আমাদের এ ছিল কত, এ ছিল আমাদের 650 টাকা, এবং আমাদের বি ছিল 520 টাকা, এটি আমরা এখানে লিখে নিব। এরপরে লাভ লোকসান আবন্টন হিসেবে দেখেন পণ্য উত্তোলন আছে, তাহলে আমরা এখানে লিখে নিব পণ্য উত্তোলন। তো পণ্য উত্তোলন করে কে, পণ্য উত্তোলন সাধারণত করে আমাদের এ। তো আমরা এখানে এর ঘরে 2,000 টাকা পণ্য উত্তোলন লিখে নিব। এখন আসেন অনেকেরই যে প্রশ্নটি হচ্ছে, আমাদের লাভ লোকসান আবন্টন হিসেবে কিন্তু নিট মুনাফা ছিল, তাহলে আপনি এখানে কেন নিট মুনাফা আনেন নাই। ভালো করে মনে রাখেন, আপনারা যখনই মূলধন হিসাব করতে যাবেন বা চলতি হিসাব করতে যাবেন, তখন মুনাফা অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসেবের নিট মুনাফা এবং ঋণের সুদ এগুলো কখনোই মূলধন হিসাবের ভিতরে বা চলতি হিসাবের ভিতরে আসবে না। এই জিনিসটি ভালো করে মনে রাখেন। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে ব্যালেন্স বিডি এখানে বের করতে হবে। তো ডেবিট এবং ক্রেডিট পাশের যে দিকের টাকা বেশি সেটি আগে নামাবেন। আমাদের অবশ্যই কি হবে, ক্রেডিট পাশের টাকার পরিমাণ বেশি হবে, কারণ এখানে মূলধন আছে।
তো আমরা এখানে ৬০,০০০ টাকা যোগ করব আগে বি, তারপরে যোগ করব আমরা এখানে ৬,০০০ টাকা, যোগ করব আমরা এখানে ৩০,০০০ টাকা, তারপরে যোগ করব আমরা এখানে ১০,৪০১ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ১,৬৬,৪০১ টাকা। এই ১,৬৬,৪০১ টাকা আমরা এখানে কি করব, বসিয়ে দিব। এটি ক্লোজ করার পরে এটিকে আমরা একদম বি বরাবর যে ডেবিট দিকে আছে বি এর ঘরে এটি নিয়ে আসব। তো আমরা এখানে লিখব ১,৬৬,৪০১ টাকা। এটিকে আমরা এখানে ক্লোজ করে ফেলব। এরপর আমরা এখানে যে কাজটি করব, এই টাকাটা থেকে বি এর যতগুলো ব্যয় আয় ছিল আয়গুলো আমরা এখানে বিয়োগ করে ফেলব। তো আমাদের ছিল কত দেখেন, ৯,৬০০ টাকা বিয়োগ ৫২০ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ৯৬,২৮১ টাকা ছিল আমাদের বিয়ের কি ব্যালেন্স সিডি। তো আমরা এখানে লিখে নিব ডিসেম্বর ৩১ তারিখ ব্যালেন্স C/D, এটি বাংলাও লিখে নিতে পারেন আপনারা। এরপর আমাদের এর ঘরের কাজটি করতে হবে। এর ঘরে দেখেন ৮০,০০০ টাকা আছে, তার সাথে যোগ করব ৮,০০০ টাকা, যোগ করব আমরা এখানে ১৩,৮৬৯ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ১,০১,৮৬৯ টাকা। তো আমরা এখানে লিখে নিব ১,০১,৮৬৯ টাকা। এটি এখানে লেখার পরে আমরা কি করব, এটিকে ঠিক ডেবিট পাশে নিয়ে আসব। ১,০১,৮৬৯ টাকা। এই যে টাকাটা আছে তার থেকে আমরা উপরে যে আয়গুলো আছে সেগুলো বিয়োগ করে ফেলব। তো দেখেন আমাদের উপরে যেটি আছে সেটা হচ্ছে ১২,০০০ টাকা, বিয়োগ করব আমরা এখানে ৬৫০ টাকা, বিয়োগ করব ২,০০০ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ৮৭,২১৯ টাকা। এটি হচ্ছে আমাদের এর ব্যালেন্স সিডি। এই যে ব্যালেন্স সিডি যে পাশে বের হবে তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি বের হবে। তো আমরা এখানে লিখে নিব ২০২৪ জানুয়ারির ১ তারিখ। কারণ হচ্ছে আপনি ২০২৩ সালের ডিসেম্বরে যদি ব্যালেন্স সিডি বের হয়, পরবর্তী বছরের ১ তারিখে আপনার জন্য বের হবে ব্যালেন্স বিডি। তো আমরা এখানে লিখে নিব ব্যালেন্স B/D। এটি লেখার পরে এই যে টাকাটা আছে এর ঘরে ৮৭,২১৯ টাকা এটি আমরা নিয়ে যাব, ৮৭,২১৯ টাকা। এবং বিয়ের ঘরে যেটি আছে ৯৬,২৮১ টাকা সেটি নিয়ে যাব, ৯৬,২৮১ টাকা। তো এভাবে সাধারণত আমাদেরকে কি করতে হবে, মূলধন হিসাবটি প্রস্তুত করতে হবে। তো আশা করি আপনারা আজকের অঙ্কের পুরো প্রশ্নটি বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে প্রশ্নগুলো আমি অতি দ্রুত আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করি, কারণ অনেকে ভিডিও বড় হলে দেখতে চায় না। তারপরেও যদি আমি মনে করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ এর রিলেটেড আরো প্রশ্ন আসলে আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। আমাদের লক্ষ্যই হচ্ছে আপনি একটি ভিডিওর মাধ্যমে যাতে একাধিক প্রশ্ন সমাধান করতে পারেন সে বিষয়টি। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।